রাজবংশের মেয়ে হওয়া সত্ত্বেও ভাগ্যের নির্মম পরিহাসে তার জায়গা হয় অনাথ আশ্রমে। কিন্তু সে ছিল অনেক সাহসী এবং বুদ্ধিমতী। সে একসময় হয়ে ওঠে রাজ্যের সবচেয়ে বড় নারী পণ্ডিত। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক মেয়ে কিভাবে হয়ে উঠল সাম্রাজ্যের সবচেয়ে চতুর মন্ত্রী। সম্রাটের প্রতি উপকারের ঋণ শোধ করতে সে নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত। কিন্তু সে কি জানে, যার জন্য সে সিংহাসন রক্ষা করছে সেই সম্রাটই তাকে আড়ালে গোপনে গভীরভাবে ভালোবাসে। কি হবে তাদের ভালোবাসার শেষ পরিণতি? যেহেতু এই ড্রামাতে আছে তোমাদের ফেভারিট হিরো চ্যান জি ইউন, তাই বলা যায় ড্রামাটা অনেক সুন্দর হবে। কিন্তু আগেই বলে রাখি, ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমাদের দেখানো হয় বিশাল মরুভূমির ভেতর দিয়ে দুইটা বাচ্চা মেয়ে দৌড়ে যাচ্ছে। তারা পালানোর চেষ্টা করছিল আর তাদের পেছনে ছিল একদল গুন্ডা। তারা বেশি দূর যেতে পারে না। একজনকে সেই গুন্ডা দলের লিডার ধরে ফেলে, এমনকি তাদের মেরেও ফেলে। আর অপরজন প্রতিবাদ করায় তাকে বেঁধে ঘোড়ার সাথে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এটা ছিল বহু বছর আগের ঘটনা। এখন দৃশ্য চলে যায় মরুভূমির অন্য প্রান্তে। এখানে আমাদের গল্পের নায়ক ইঙ্গুই তার সেনাপতির সাথে শাওঝাও রাজ্যের সীমান্তে আসে। তারা একটা গোপন ক্রাইমের রহস্য বের করতে এখানে এসেছে। তাদের পেছনে আবার শাওঝাও রাজ্যের চ্যান্সেলর হোয়ান তার দল নিয়ে তাড়া করে। হোয়ানকে ফাঁকি দিয়ে ইঙ্গুই রাজ্যে ঢুকে পড়ে। এবার আমরা একটা মেয়েদের হোস্টেল দেখি, যেখানে মেয়েরা সামনের রাজ্যের কর্মকর্তা পদের পরীক্ষার জন্য পড়াশোনা করছিল। সেখানে আমাদের নায়িকা টিং হয়ে আসে। সে সবাইকে বলে তার কাছে এক্সামের গোপন টিপস আছে। বিগত 9 বছর ধরে কোনো নারী কর্মকর্তা নিয়োগ হয়নি রাজ্যে। সম্রাট এবার নারী কর্মকর্তা নিয়োগ দেবে, তাই গোপন টিপস নিতে তাকে 30 স্বর্ণমুদ্রা ঘুষ দিতে হবে। প্রথমে মেয়েরা এটা অনেক বলে কথা তোলে, কিন্তু পরে দুইজন নিলাম করে 30 থেকে 50 স্বর্ণমুদ্রা করে ফেলে। তখনই সেখানে আসে জিয়াংমি। সে আবার গভর্নরের ভাইজি। সে এসে টিংহুইকে হুমকি দেয়। টিংহুইও তেমনি তার বুদ্ধির দাপট দেখায়। তবে জিয়াংমি এবার তাকে এতিম ছোটলোক অযোগ্য বলে অপমান করে। টিংহুইও কথা শুনিয়ে দেয়। তবে শেষ পর্যন্ত জিয়াংমি তো টিংহুইয়ের পরীক্ষার প্রবেশপত্র জিম্মি করে তাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করে। এমনকি ছুরি বের করে তাকে হত্যার হুমকিও দেয়। আর তাকে মেরে লাশ লুকিয়ে ফেললে কেউ খোঁজ নেওয়ার নেই। টিংহুই এবার পাল্টা আক্রমণ করে ছুরি কেড়ে নিয়ে জিয়াংমিকে ভয় দেখায়। তারপর তার প্রবেশপত্র ফেরত নেয়। জিয়াংমি ভয় পেয়ে চলে যায়। টিংহুই একা একা প্রবেশপত্র বুকে জড়িয়ে অতীত চিন্তা করে। শুরুতে আমরা যে মেয়েদের দেখেছিলাম তার একজন ছিল টিংহুই, যে মেয়েটা প্রতিবাদ করেছিল। আর তাদের সহ অনেক বাচ্চাদের এই গুন্ডাদের দলবন্দি করেছে। তাদের অত্যাচার করে আর রাজ্যে চুরি করায়। চুরি করে তাদের কাছে এনে দিতে হয়। এইসব থেকে পালাতে গিয়েই টিংহুই আর একটা মেয়ে ধরা পড়ে যায়। টিংহুইকে এরপর অনেক মারা হয়। সে গুন্ডাদের লিডারকে চ্যালেঞ্জ করে যে এসবের প্রতিশোধ সে একদিন নেবেই। এইসব ভাবছিল টিংহুই। তার কাছে এখন এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে তার বেস্ট ফ্রেন্ড ফুজি তেরে এখানে আসে। তার কানে জিয়াংমির ব্যাপারে খবর যেতেই সে তাকে শাস্তি দেওয়ার জন্য ক্ষেপে আসে। টিংহুই তাকে শান্ত করে, কিন্তু টিংহুইয়ের হাতে ক্ষত দেখে ফুজি কষ্ট পায়। পারলে এখনই জিয়াংমির মাথা ফাটাবে এমন অবস্থা, কিন্তু টিংহুই তাকে বোঝায়। এরপর ফুজি তার হাতে ব্যান্ডেজ করে দেয় আর জিজ্ঞেস করে আজকের ঝামেলা কি নিয়েছিল। টিংহুই তাকে সব বলে। ফুজি তখন টিংহুইকে তার বাড়ি গিয়ে থাকতে বলে আর কাপড় বের করে গুছাতে থাকে। কিন্তু টিংহুই বলে সে তাদের বাড়িতে গেলে ফুজির সৎ মা রাগ করবে। ফুজিও তার দুঃখের কথা বলে যে তাকে তার বাবা একটা ধসে পড়া ব্যবসা দিয়েছে, 1 মাসে উন্নতি করতে না পারলে বিয়ে দিয়ে দেবে। টিংহুই এবার তাকে সাহস দেয় আর বলে তারা একসাথে দুজনেই স্বপ্ন পূরণ করবে। এরপর দেখা যায় শহরের রাস্তায় মানুষের ভিড়, কারণ আজ নাকি সিতুশি নামের বিখ্যাত সঙ্গীত ও নৃত্যশিল্পী আসবে। সিতুশি এতই পপুলার যে তার রথের চারপাশে মানুষ তাকে একবার দেখার জন্য ভিড় জমিয়েছে। সিতুশি এসেছে ফুজির পানশালা উদ্বোধন অনুষ্ঠানে। এখন সে কি আসল সিতুশি কিনা বোঝার উপায় নেই, কারণ তার মুখ ঢাকা ছিল। তবে রথ থেকে নেমে ফুজির পাশে এসে যেভাবে ছিল তাতে বোঝাই যায় এটি টিংহুই ছিল। সবাইকে ধোঁকা দিয়ে ফুজির পানশালা পপুলার করতে চায়। অন্যদিকে অন্য প্রান্তে ব্ল্যাক টাইগার নামে পরিচিত নির্দয় দলের লিডারের মায়ের মৃত্যুর জন্য শোক র্যালি যাচ্ছিল। তাদের র্যালির সামনে পড়ে যায় এক বিয়ের র্যালি। ব্ল্যাক টাইগার লিডার রেগে যায়, জোর করে শোক পালন করতে বলে তাদের। আজ কোনো শুভ কাজ হবে না, কিন্তু বর প্রতিবাদ করায় তাকে নির্দয়ভাবে মেরে ফেলা হয়। আরো অনেককে মারা হয়, অনেকে পালিয়ে যায়। শোক র্যালির সামনে এগিয়ে যায়। ইঙ্গুই এরপর সেখানে আসে আর নতুন বউকে তার স্বামীর লাশের পাশে বসে কান্না করতে দেখে। ইঙ্গুই হয়তো এটার রহস্য বের করতে এখানে এসেছে।
ইঙ্গুই আসলে কে আর কি উদ্দেশ্য তা এখনো পুরোপুরি জানা যায়নি। এদিকে আবার জমজমাট আনন্দে ফুজির পানশালা উদ্বোধন হচ্ছিল, আর ভাগ্যের পরিহাসে ব্ল্যাক টাইগারদের র্যালি এখানেও আসে। সেনারা এবার ফুজিদের ওপর চড়াও হতে আসে। সবাই পালিয়ে গেলে ফুজি আর ছদ্মবেশী শীতোষী ধরা পড়ে যায়। সেনারা তাদের মেরেই ফেলতে যায়, কিন্তু এখানে ইঙ্গুই এসে তাদের রক্ষা করে। বেশ কিছুক্ষণ ইঙ্গুই তাদের রক্ষা করে শত্রু সেনাদের মারতে থাকে। এক পর্যায়ে শীতোষী সেই ছুরি বের করে যেটা জিয়াংমি থেকে কেড়ে নিয়েছিল। ইঙ্গুই তো দেখেই চিনে ফেলে যে এটা শাওঝাও রাজ্যের অস্ত্র। একজন সাধারণ নৃত্যশিল্পী কিভাবে পেল? শীতোষী তাকে ছুরি দিয়ে ফুজিকে নিয়ে পানশালায় ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার আগে ইঙ্গুইকে বলে এসব সেনা সামলাতে। পানশালাতে থাকার জন্য ঘরের ব্যবস্থা ছিল। টিংহুই দ্রুত পেছন দরজা দিয়ে বেরিয়ে যেতে বলে ফুজিকে, কারণ তার বাবা খুব রাগী মানুষ। এসব নিয়ে ফেঁসে গেছে জানলে রাগ করবে। আর টিংহুই উপরে গিয়ে একটা রুমে থাকবে বলে। পরিস্থিতি স্বাভাবিক হলে সব দেখা যাবে। তারা তাই করে। আর এদিকে ইঙ্গুই একে একে সব সেনাদের শেষ করে দেয়। জানলা দিয়ে টিংহুই এসব দেখছিল। সব সেনাদের শেষ করার পর ইঙ্গুই দেখে তাকে খুঁজতে হুয়ান এখানে এসে গেছে। তাড়াহুড়া করে সে টিংহুইয়ের ঘরেই ঢুকে পড়ে। টিংহুই নানাভাবে তাকে ভয় দেখায়, সন্দেহ করে যে সে কোনো আসামি কিনা। ইঙ্গুই উল্টো টিংহুইকে সন্দেহ করে সে আসলে কে। সে শীতোষী না। টিংহুইও চ্যালেঞ্জ করে প্রমাণ করতে। তখন ছুরি দিয়ে মুখের পর্দা ফেলে দেয়, আর টিংহুইয়ের চেহারা বেরিয়ে আসে। ইঙ্গুই বলে সে নিজের চোখে শীতোষীকে দেখেছে, তাই তাকে ধোঁকা দিয়ে লাভ নেই। এরপর তাকে অজ্ঞান করে জিম্মি করে। পরে যখন টিংহুইয়ের জ্ঞান ফেরে, সে নিজেকে বাধা অবস্থায় পায়। ইঙ্গুই তার সেই পরীক্ষার প্রবেশপত্র নিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। মূলত সে টিংহুই থেকে ইনফরমেশন চায়। টিংহুই তার প্রবেশপত্র বাঁচাতে সব স্বীকার করে। এই যে ছুরি সেটা জিয়াংমির ছিল। ইঙ্গুই এরপর এখানে লুকানো চোর বাজারের ব্যাপারে জিজ্ঞেস করে। টিংহুই তাকে সব বিস্তারিত বলে, কিন্তু ইঙ্গুই তাকে সেই শহর পর্যন্ত নিয়ে যেতে বলে। নিয়ে গেলেই তারপর প্রবেশপত্র ফেরত পাবে। টিংহুই তাকে কথার জাদুতে মন ভুলিয়ে নিজেকে মুক্ত করতে চায়, কিন্তু এই ফাঁদে ইঙ্গুই পা দেয় না। ইঙ্গুই উল্টো তার প্রবেশপত্র পুড়িয়ে দিতে হুমকি দিয়ে জিজ্ঞেস করে সে কেন কর্মকর্তা পরীক্ষা দিতে চায়। তখন টিংহুইয়ের সামনে অতীত ফ্ল্যাশব্যাক হয়, যেখানে সেই ছোটবেলায় তার বোন মারা যাবার পর সে তার প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু তার তো কোনো পাওয়ার নেই। তখন একটা ছেলে তাকে উদ্ধার করে। তার চেহারা অবশ্য দেখা যায় না, কিন্তু সে টিংহুইকে বলে একমাত্র অফিসিয়াল কর্মকর্তা হলে এদের বিরুদ্ধে স্টেপ নিতে পারবে। এসব মনে করে সিন বর্তমানে আসলে টিংহুই বলে শাওঝাও রাজ্যে সব কথা গভর্নরের আদেশে চলে। সাধারণ মানুষ কষ্টে থাকলেও তারা দেখে না, তাই টিংহুইয়ের কাছে এই পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ। এসব অবশ্য টিংহুই তেমন পাত্তা দেয় না, তবে তাকে পৌঁছে দেওয়ার পর প্রবেশপত্র ফেরত দেবে বলে। এদিকে গভর্নর ডিং তার রুমে ছিল। তখন তার এক গার্ড এসে ব্ল্যাক টাইগারের আজকের ঘটনার কথা বলে। গভর্নর ডিং এসব নিয়ে তেমন কথা বলে না। সে শুধু লিডার ফেংলুয়ের দেওয়া সেই চোরাবাজারের গোপন নথি নিয়ে বাক্সে রাখে। মানে এই চোর বাজারের সাথে গভর্নর ডিংও জড়িত। এখন এখানে জিয়াংমি আসে, আর তার ভাব এমন ছিল যেন সে পাপাকি প্রিন্সেস। আঙ্কেলের কাছে এসে সে ফুজি আর টিংহুইকে নিয়ে অভিযোগ করে। সে তো ভীষণ রেগে আছে। আঙ্কেল তাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয়। এদিকে অফিসিয়াল পরীক্ষা নেওয়ার জন্য যে মাস্টার গ্র্যান্ড চ্যান্সেলর সবার বিস্তারিত জমা নিচ্ছে তাকে দেখা যায়। গ্র্যান্ড চ্যান্সেলরের গার্ড তাকে এই এক্সাম নিয়ে আর এক্সামের মেয়েদের অংশগ্রহণ নিয়ে কথা বলছিল। তবে এখানে আরো আলোচিত বিষয় ছিল সম্রাট নাকি গোপনে শাওঝাও রাজ্যে গুপ্তচর হয়ে আসবে। সে আসলে এখানের বেআইনি কাজ ধরা পড়ে যাবে। গ্র্যান্ড চ্যান্সেলর বলে সম্রাট এখনো তরুণ, আর চ্যান্সেলর হুয়ান তাকে ঠিকই ধরে ফেরত পাঠাবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে হয়তো আমাদের নায়ক ইঙ্গুই হয়তো সেই তরুণ সম্রাট। পরের দিন ফুজি সকালে চলে আসে পানশালায়। এসে এভাবে ইঙ্গুই আর টিংহুয়াকে দেখে অবাক হয়। ফুজি ভাবে ইঙ্গুই নিশ্চয়ই টিংহুয়ের ক্ষতি করতে চায়। ফুজি তো একটা বড় বর্ষা এনে আক্রমণ করে ইঙ্গুইকে। টিংহুই তাকে বোঝায় যে এই লোক কাল তাদের বাঁচিয়েছিল। তখন ফুজি আবার ভালো ব্যবহার করে, তেল দেওয়ার চেষ্টা করে, কিন্তু টিংহুই বলে সে আমাদের গোপন মিথ্যা জেনে গেছে শীতোষীকে নিয়ে। ফুজি আবার খেপে যায়, আর এবার সত্যি বর্ষা দিয়ে মারতে যায়। তবে ইঙ্গুই তার দক্ষতা দিয়ে বর্ষা নিয়ে দূরে ফেলে দেয়। ফুজি তো ভয়ে দূরে সরে যায়। ইঙ্গুই এবার তাদের সত্যি দেখিয়ে দেয় শীতোষী কিভাবে কপালে আর্ট করত। সেভাবে টিংহুয়ার কপালে এঁকেও দেয়। তবে এসব করে লাভ নেই। ফুজি এখানেও ব্যবসায় নিয়ে আসে আর ইঙ্গুইকে থাকা
আর এরকম আচরণের কারণে অর্থ দাবি করে। ইঙ্গুয়ের কাছে অর্থ না থাকায় তার জেট পেন্ডেন্ট বন্ধক দেয়। পরে তার গার্ড এসে অর্থ দিয়ে এটা ছাড়িয়ে নেবে। আর এখন ইঙ্গুই একা থাকতে চায়। এরপর ফুজি আর টিংহুই বেরিয়ে যায়। এরপর টিংহুই বাজারে যায় বই কিনতে। বই কিনে ফেরার পথে সে হুয়ানকে দেখে তার মনে হয় এরা হয়তো উচ্চপদস্থ কেউ। অন্যদিকে একদল সেনাকেও আসতে দেখা যায়। পরে টিংহুই ইঙ্গুইকে নিয়ে চোরাবাজারের দিকে যাচ্ছিল। তখন লেডি ইয়ান এসে তাদের সামনে দাঁড়ায়। টিংহুইকে চরিত্র নিয়ে কথা তোলে। টিংহুই বলে সে নিজের যোগ্যতা দিয়ে কিছু করার চেষ্টা করে। লেডি ইয়ানের মতো স্বামীর ওপর নির্ভর করে না। লেডি ইয়ান রেগে চলে যাচ্ছিল। তখন ইঙ্গুয়ের কানে টিংহুইয়ের নামে বাজে কথা বলতে শুরু করে। টিংহুই এই সুযোগে তার প্রবেশপত্র চুরি করে নিয়ে যেতে যায়, কিন্তু ইঙ্গুই ধরে ফেলে তাকে। লেডি ইয়ান তাদের রোমান্টিক মুহূর্ত দেখে হিংসায় জ্বলতে থাকে। এদিকে আবার হুয়ান আর অপরপক্ষ উগ্র রূপ নিয়ে শহরের মধ্যে একদম ইঙ্গুয়ের কাছে চলে আসে। টিংহুই এবার তার প্রবেশপত্র চুরি করে পালাতে সক্ষম হয়। ইঙ্গুই তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। টিংহুই মনে হয় বিশ্ব জয় করে ফেলেছে। এইদিকে হুয়ান আর অপর সেনাদের মধ্যে লড়াই হয়। লড়াইয়ে অপর সেনারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে আর ইঙ্গুয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। তাকে সম্রাট বলে ডাকে, মানে ইঙ্গুই সেই সম্রাট। ইঙ্গুই এই অস্ত্রের মাঝে আবার সেই ছুরি দেখে আর জিজ্ঞেস করে এই ছুরি আসলে কার থেকে এসেছে, এই ছুরির আসল মালিককে। পরের দিন ফুজির পানশালায় প্রথম দিনের আয়োজন শুরু হয়। সবাই আসে সিতুশির পারফরমেন্স দেখতে। অর্থ জমা দিয়ে খাবার আর সিট বুকিং দেয়। এখানে অন্যরা সবকিছু আয়োজন করছিল। আর তখন আসে জিয়াংমি, সাথে তার দাসী আর গার্ড মিস্টার সং। জিয়াংমি এসেই সেখানে সবাইকে ইনসাল্ট শুরু করে। ওয়েন নামের একটা মেয়ে প্রতিবাদ করে চলে যেতে চাইলে জিয়াংমি তাকে ধরে অত্যাচার মারধর শুরু করে। এমনকি তার হাত গরম পানিতে ঢেলে পুড়িয়ে দিচ্ছিল। ফুজি দ্রুত চলে আসে আর ওয়েনকে সরিয়ে নিয়ে জিয়াংমির মুখোমুখি হয় আর তার গার্ডদের একাই মারধর শুরু করে। অন্যরা ভয়ে বাইরে চলে যায়। জিয়াংমিকে ফুজি কড়া কথা বলে শাসাতে শুরু করে। তখন জিয়াংমি তার সেনাদের বলে এই পানশালা ভাঙচুর করতে, আর তারা তাই শুরু করে। ফুজি অনেক চেষ্টা করে তাদের আটকাতে, এমনকি জিয়াংমির মাথায় বাড়িও মারে। তখন সেনারা তাকে ধরে ফেলে আর জিয়াংমি এবার ফুজির মাথা ফাটিয়ে দেয়। এরপর গলা টিপে ধরে বলে সিতুশিকে সামনে আনতে পারলে তাকে ছেড়ে দেবে। এখন ছদ্মবেশী সিতুশি হয়ে টিংহুই তার সামনে আসে। এসে প্রথমে মেইন দরজা বন্ধ করে। এরপর জিয়াংমির চারপাশে ঘুরে মাটিতে একটা পাউডার ফেলে। এবার সামনে এসে টিংহুই মুখের কাপড় সরাতেই জিয়াংমি হেসে ওঠে আর ফুজি ধরা পড়ার আতঙ্কে ঘাবড়ে যায়। জিয়াংমি এবার থ্রেড দিতে শুরু করলে টিংহুই সেই পাউডারের ওপর আগুন ছুঁড়ে মারতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ভেতরে জিয়াংমি, তার দাসী আর গার্ড, সাথে টিংহুই। ফুজির পানশালা বাঁচাতে টিংহুই নিজের জীবন বাজি রাখে এক প্রকার। জিয়াংমি আর তার সাথের লোকেদের হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলে আর ক্ষতিপূরণ দিতে বলে। বাইরের সবাই টিংহুইকে রিস্ক নিতে নিষেধ করলেও সে তার লক্ষ্য থেকে নড়ে না। অবশেষে এক এক করে মিস্টার সং, দাসী আর অবশেষে জিয়াংমি ক্ষমা চায়। ক্ষতিপূরণ হিসেবে জিয়াংমির সব গহনা আর স্বর্ণমুদ্রা রেখে দেয়। পরে যখন তারা কালিমাখা মুখে দরজা খুলে বের হয়, সবাই তো তাদের দেখে হাসাহাসি করে। জিয়াংমি বেশ অপমানিত হয়ে যায়। এরপর গভীর রাতে পড়তে পড়তে টিংহুই ঘুমিয়ে যায় আর স্বপ্নে সে সেই ছোটবেলায় তার বোনের ওপর অত্যাচারের দৃশ্য দেখে দুঃস্বপ্ন দেখছিল। ঘাবড়ে গিয়ে তার ঘুম ভেঙে যায়। সে বাইরে বের হতে যায় আর তখনই একদল সেনা তার ঘরে ঢুকে তাকে ঘিরে ধরে। আর এর মধ্যে ছিল হুয়ান ও ইঙ্গুই। ইঙ্গুই একা টিংহুইয়ের সাথে কথা বলতে চায়। ইঙ্গুইয়ের নিশ্চিত কোনো প্ল্যান আছে, কারণ হুয়ান তাকে রাজ্যে ফিরিয়ে নিতে এসেছে আর সে যাবে না। এখন সে টিংহুইয়ের সাথে মিলে প্ল্যান করে, টিংহুইকে এক প্রকার জিম্মি করে। এরপর এমন অভিনয় করে যে ইঙ্গুই জানলা দিয়ে পালিয়ে গেছে। হুয়ান দ্রুত ভেতরে এসে ভাঙা জানলা দেখে ভেবেই নেয় ইঙ্গুই পালিয়েছে। হুয়ান পরে খুঁজতে চলে গেলে আড়াল থেকে ইঙ্গুই বের হয়। টিংহুই বলে এবার তাদের হিসাব সমান হয়েছে। ইঙ্গুই যেন তাকে বিরক্ত না করে। তবে ইঙ্গুই এক কাপ চা খাবার দাবি করে। চা খেতে খেতে টিংহুই সম্রাট সম্পর্কে নানা কথা বলে, যেটাতে সম্রাটকে নানাভাবে সে দোষ দিচ্ছিল। সম্রাটের সামনে সে এসব বলছে তা তো সে আর জানে না। ইঙ্গুইও এসব শুনে কিছুটা রেগে যায় আর চলে যায়। পরে আবার দেখা হবে এটাও বলে। এদিকে গ্র্যান্ড চ্যান্সেলর আসে সম্রাটের কাছে দেখা করতে। সম্রাট তখন পূর্বপুরুষদের স্মৃতিফলক রাখার রুমে অনশন করছিল। গ্র্যান্ড চ্যান্সেলর সেই রুমে যায়, কারণ একমাত্র সেই জানে এখানে যে আছে সে আসল সম্রাট না। তাই সে নকল সম্রাটকে হুমকি ভয় দেখিয়ে 5 দিনের মধ্যে আসল সম্রাটকে ফিরিয়ে আনতে বলে।
অন্যদিকে ইঙ্গুইকে তার গার্ড আরো অনেক গোপন ক্রাইমের কথা বলে। ইঙ্গুই আরো কিছুদিন এখান থেকে শাওঝাও রাজ্যের সব রহস্য ক্রাইম জানতে চায়। পরের দিন ফুজির পানশালা আবার রমরমা চলছিল। ফুজি বেশ খুশি ছিল। টিংহুই এবার পড়াশোনার জন্য লাইব্রেরিতে যাচ্ছিল, আর তখন কিছু গার্ড আসে আর তারা এই পানশালা বন্ধের ঘোষণা দেয়। তারা টিংহুইকেও বন্দি করতে চায়। ফুজির সামনে এসে বলে এখানের মালিক তো সে, তাকে গ্রেফতার করুক। কিন্তু গার্ডরা টিংহুইকে ধরে নিয়ে যায়। এদিকে ইঙ্গুই আসে গভর্নর ডিং এর প্রাসাদে মিস্টার হাই ছদ্মবেশে, এখানে গোপন বিজনেস করতে। তারা এসে দেখে গভর্নর ডিং এখানে নৃত্যশিল্পী নিয়ে মেতে আছে। ইঙ্গুই তো তার এই বিশাল আয়োজন দেখে বিমোহিত হয়। তো পরে সে গভর্নর ডিং এর সাথে সোজা চোরাবাজারের গোপন বিজনেস নিয়ে আলাপ করতে চায়। গভর্নর ডিং তো অর্থের দিকে জোর দেয়। ইঙ্গুই তখন প্রচুর অর্থ অফার করে। গভর্নর ডিং রাজি হয়ে যায়। এখন এর মধ্যে এখানে জিয়াংমি আসে, আবার টিংহুইকে নিয়ে কমপ্লেন করতে আর আদিক্ষেতা করতে থাকে। এখানে এটাও বলে যে টিংহুইকে কারাগারে নেওয়া হয়েছে। ইঙ্গুই কথাগুলো শুনে তার মধ্যে চিন্তা শুরু হয়। সে ভাবতে থাকে। পরে গভর্নর ডিং এর সাথে আলাপ শেষে বাইরে আসতেই সে দেখে টিংহুই নিয়ে যাচ্ছে। সে তার গার্ডকে বলে কালকের মধ্যে ওর মুক্তির ব্যবস্থা করতে। এদিকে ফুজি তার মায়ের রেখে যাওয়া গয়না সম্পত্তি নিয়ে গভর্নরের কাছে ঘুষ দিতে যাবার জন্য রেডি হয়। তার জন্য টিংহুই বিপদে পড়েছে, তাকে মুক্ত করতেই হবে। কিন্তু এখানে ফুজির সৎ মা লেডি ইয়ান এসে বাধা দেয়। তার সব জিনিস কেড়ে নেয় আর তাকে এসব ব্যবসা ছেড়ে দিয়ে বিয়ে করতে বলে। তা না হলে টিংহুইয়ের বিপদের জন্য সেও দায়ী থাকবে। অবশেষে ফুজি রাজি হয় বিয়ে করতে। বিনিময়ে সে চায় টিংহুইয়ের মুক্তি। লেডি ইয়ান তাকে তখন বন্দি করে চলে যায়। তবে টিংহুইয়ের মুক্তি হবে কিনা জানা নেই। টিংহুই এদিকে কারাগারে ভালোই জুয়ার আসর বসিয়ে অন্যদের সাথে ভাব জমিয়ে নিয়েছে। জিয়াংমি ভেবেছিল এতক্ষণে টিংহুই মনে হয় আধমরা, কিন্তু এসে দেখে সে বেশ আয়েসে আছে। তার তো হিংসা শুরু হয়। সে টিংহুইকে আলাদা বন্দি করে চাবুক মেরে রক্তাক্ত করে, তাকে নানা কথা বলে উত্ত্যক্ত করতে থাকে। এমনকি তার জন্য ফুজির এখন বিয়ে করতে রাজি হতে হচ্ছে এটাও বলে। এসব বলে সে পৈশাসিক আনন্দ পাচ্ছিল। এসবেও টিংহুইকে দমানো যায়নি দেখে জিয়াংমি এবার টিংহুইয়ের প্রবেশপত্র ছিঁড়ে কুটি কুটি করে ফেলে। টিংহুইয়ের তো মন ভেঙে যায়। জিয়াংমি এবার সাপ ছেড়ে দিয়ে ভয় দেখায়, কিন্তু টিংহুই উল্টো তাদের দিয়ে লাথি মেরে সাপ পাঠিয়ে দেয়। সেদিনের মতো জিয়াংমি চলে যায়, কিন্তু পরে আবার আসবে বলে। রাতে টিংহুই একা একা বসে সেই ছেঁড়া টুকরো নিয়ে আবেগী হয়ে যায়। অতীতের ঘটনা মনে পড়ে, যেখানে তার বোন তাকে বাঁচাতে গিয়ে আঘাত নিজের গায়ে নিয়েছিল। টিংহুই আবার প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। ছেঁড়া টুকরো আগুনে ফেলে এবার সে লুকিয়ে চাবি বের করে কারাগার খুলে পালিয়ে যায়। কারাগারে আর বাইরে অ্যালার্ট জারি হয়। সব গেট বন্ধ করে দেওয়া হচ্ছিল। কিন্তু এর মধ্যে এখানে সেই ছদ্মবেশে থাকা সম্রাট তার আত্মীয়ের সাথে দেখা করার অজুহাতে ঢুকে পড়ে। হয়তো তার উদ্দেশ্য সম্রাটকে খুঁজে ফেরত নিয়ে যাওয়া। এবার আমরা একটা সুন্দরী মেয়েকে চুলের কাটা পছন্দ করছিল দেখতে পাই। তখন হুট করে কেউ সেটার থেকে একটা নিয়ে নেয়। মেয়েটা রেগে তার তরবারি বের করে তার গলায় ধরে। আর এই লোকটা আর কেউ নয়, সেই সম্রাটের ছদ্মবেশে ছেলেটা। তার নাম শ্যান যিশু। যিশু এবার মেয়েটাকে বলে সে তার হয়ে চুলের কাটা পছন্দ করে দিচ্ছে, এমনকি দামও দিয়ে দেয়। মেয়েটা তার পরিচয় আর এখানে আসার কারণ জিজ্ঞেস করে। যিশু বলে সে তার বন্ধুকে খুঁজতে এসেছে। এবার সেই বন্ধু চলে আসে, হুয়াংবো, সম্রাটের গার্ড। যিশু ও হুয়াং নিজেদের মধ্যে কথা বলে, আর যিশু কেন এসেছে সেটা বলে। এর মধ্যে যিশু আবার মেয়েটার খোঁজ নিতে গিয়ে দেখে সে চলে গেছে। এদিকে টিংহুই পালিয়ে ঠিকই ইঙ্গুইকে খুঁজে নেয় আর তার পথ আটকায়। সেও ইঙ্গুইয়ের সাথে চোরা বাজারে যেতে চায়, কিন্তু ইঙ্গুই কোনোভাবেই তাকে নিতে পারবে না। কিন্তু টিংহুই তার গাইড হতে চায়। অনেক জোরাজুরির পরে ইঙ্গুই বলে তার কাছে শুধু তার জন্য অনুমতিপত্র আছে, কিন্তু টিংহুই সেটা কৌশলে চুরি করে নিয়ে ইঙ্গুইকে বোকা বানায়। ইঙ্গুই বলে সে ছোটবেলা থেকে চোর ছিল নাকি। টিংহুই এরপর নিজের কাছে থাকা একটা নকল অনুমতিপত্র দিয়ে মিলিয়ে নেয়। ইঙ্গুই জিজ্ঞেস করে তার কাছে নকল আছে, তাও আরেকটা কেন নিল। টিংহুই জানায় প্রতি সপ্তাহে অনুমতিপত্রে আলাদা চিহ্ন থাকে, যাতে কেউ নকল করতে না পারে। টিংহুই সেভাবে মিলিয়ে চিহ্ন দিয়ে নেয়, তবে আসলটা নিজের কাছে রেখে নকলটা ইঙ্গুইকে দেয়। এরপর তারা সেই গোপন চোরাবাজারের গেটে আসে, যেখানে অনুমতিপত্র দেখা হবে। এখানে টিংহুই এখানকার বিভিন্ন বিষয়ে ধারণা দিয়ে দেয় ইঙ্গুইকে। এরপর গেটে টিংহুই তো পার হয়ে যায়, কিন্তু ইঙ্গুয়ের অনুমতিপত্র নিয়ে গার্ড অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে।
ইঙ্গুই ভাবে এই বুঝি ধরা পড়ে যায়, কিন্তু পরে তাকেও অনুমতি দিয়ে দেয়। এবার তারা আরো ভেতরে যায়। দেখা যায় এখানে গোপনে ট্রেড লাইসেন্স বিক্রি হয়, যেটা সরকারিভাবে ইস্যু করা হয়। টিংহুই বলে আরো অনেক কিছুই উচ্চ প্রফিটে বিক্রির জন্য এখানে আসে। এসব গভর্নর ডিংচং নিয়ন্ত্রণ করে। ব্ল্যাক টাইগার লিডার ফেংলু তো মাধ্যম মাত্র। আরো কিছু দূর গিয়ে তারা অনেক কিছু দেখে, এমনকি বাচ্চাদের এখানে বিক্রি করা হচ্ছে সেটাও দেখে। তখন ইঙ্গুই বলে আজ অস্ত্র কেন বিক্রি হচ্ছে না। টিংহুই তাকে আরো গোপন জায়গায় নিয়ে যায়, যেখানে রেজিস্ট্রার বসে যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। রেজিস্ট্রার লোকটা টিংহুইকে চেনে, তবে ইঙ্গুইকে নিয়ে তার বেশ সন্দেহ হয়। ইঙ্গুই এবার অস্ত্র কেনার কথা বলে। প্রথমে লোকটা রাজি না হলে ইঙ্গুই অনেক অর্থ অফার করে। অবশেষে লোকটা রাজি হয় আর তাদের গোপন আস্তানায় নিয়ে যেতে চায়। তবে গোপন আস্তানার নাম করে দুজনকে একটা মৃত্যু কুড়ায় ফেলে দেয়। রেজিস্ট্রার লোকটা এদের সন্দেহভাজন মনে করে, আর ফেংলু এসব লোককে এভাবে জব্দ করতে বলেছে। এছাড়া আগেই ইঙ্গুয়ের ছবি শহর জুড়ে নিখোঁজ বিজ্ঞপ্তি হিসেবে ছড়িয়ে পড়েছিল, যার এক কপি এই লোকও পায়। কুয়ার মধ্যে ইঙ্গুয়ের বুকের ওপর টিংহুই পড়ে যায়। ইঙ্গুই তো ভীষণ ব্যথা পায়। আবার দুজনের মধ্যে প্রায় রোমান্টিক একটা ভাবও আসছিল। টিংহুই তাড়াতাড়ি উঠতে গিয়ে আবার তাকে ব্যথা দিয়ে ফেলে। এরপর তাড়াতাড়ি উঠে টিংহুই তার সাথে থাকা আগুন জ্বালায়। ইঙ্গুই তাচ্ছিল্য করে বলে গাইড দিয়ে একেবারে মৃত্যু অবধি নিয়ে এসেছে। টিংহুই বলে এত দ্রুত অস্ত্রের কথা না আনলে তারা সন্দেহের শিকার হতো না। এরপর আলো আস্তে আস্তে পাশে নিয়ে টিংহুই একটা কঙ্কাল দেখে, বুঝতে পারে এটা মৃত্যু কুয়া। এর মধ্যে আবার শব্দ পেয়ে পেছনে দেখতেই দেখে বিশাল এক সাপ। ইঙ্গুই লাফ দিয়ে ওঠে। টিংহুই মজা নেয়, কারণ এত বড় যোদ্ধা কিভাবে সাপকে ভয় পায়। এরপর টিংহুই সাপগুলোকে আগুনের ফুলকিতে বন্দি করে, আর তার বুদ্ধিতে ইঙ্গুই তরবারিতে পাউডার লাগিয়ে আগুন ছুড়ে গুহার সব সাপকে আগুন লাগিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে পুরো গুহাতেই আগুন লেগে যায়। দুজনের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। খুঁজে খুঁজে ইঙ্গু একটা ফাঁক পায়, আর সেখানে ঠেলে পাথর সরিয়ে তারা ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। এদিকে ফেংলু আর তার সঙ্গীরা আনন্দ করতে থাকে। এতক্ষণে মনে হয় দুজন মারা গেছে। এইসব আবার ইঙ্গুই ও টিংহুই শুনে ফেলে। টিংহুই চিনিয়ে দেয় যে ব্ল্যাক টাইগার লিডার ফেংলু কে। ইঙ্গুই বলে তাকে জিম্মি করে কার্যসিদ্ধি হবে, আর কথা মতো তারা ফাঁদ পাতে। সবাই আনন্দে মেতেছিল, আর পেছনে আস্তে আস্তে আগুন নিভিয়ে দেয় তারা। তারপর ধোঁয়া তৈরি করে। এখানে ফেংলুর সঙ্গী এগিয়ে যায় দেখতে। তখনই ইঙ্গুই বেরিয়ে এসে ফেংলুর গলায় ছুরি ধরে। টিংহুইও এসে গলায় ছুরি ধরে সবাইকে বলে যদি ফেংলু তাদের সাহায্য না করে তাহলে মেরে ফেলবে। ফেংলু তাদের কথা শুনতে রাজি হয়। ফেংলুকে নিয়ে তারা ভেতরে যায় আর সব বেআইনি কাজের নথি বের করে। এখন এগুলো যে তার একার কাজ না এটাও প্রমাণ করতে হবে। টিংহুই এবার কিছু মিথ্যা অভিযোগ এনে একটা কাগজ লেখে সই করার জন্য, আর অনেক জোর করার পর সে জেনারেল ইয়নজির নাম বলেই দেয়। ইয়নজিকে সবাই ভালো হিসেবে জানত, কিন্তু সেও যে এই দুর্নীতির সাথে জড়িত এটা জেনেই অবাক হয় ইঙ্গুই। পরে অভিযোগপত্রে ফেংলুর টিপসই নিয়ে নেয় তারা। ইঙ্গুই ফেংলুকে বলে যে ডিংচংকে সে এত ভালো ভাবছে, সে এবার বিরুদ্ধে যাবে। এমনকি ফেংলু ও তার লোকেদের মারতেও দ্বিধা করবে না। সব দোষ এরপর ফেংলুর ওপর দিয়ে নিজে ভালো হয়ে যায়। এদিকে সত্যি গভর্নর ডিং তার দল নিয়ে আসে। ফেংলুর লোকেরা ভাবে সত্যি হেল্প করতে আসছে, কিন্তু ফেংলুর লোকেদের এক এক করে মারতে থাকে সে। এবার এই খবর ফেংলুর কানে যায়। সে তো রেগে যায় আর এখনই খুন করতে যাবে বলে। ইঙ্গুই বলে অস্ত্র পাচারের লেজার দিলেই তাকে ছেড়ে দেবে। ফেংলু সেটা ইঙ্গুইকে নিয়ে গভর্নর ডিংকে মারতে চলে যায়, কিন্তু টিঙ্গুই বুঝতে পারে না গভর্নর ডিং এত তাড়াতাড়ি কেন এলো। এর কারণ তো ইঙ্গুই জানে, আর আমরা ফ্ল্যাশব্যাক দেখি এর পেছনে যিশুর হাত আছে। সে আগের দিন দিয়ে গভর্নর ডিংকে ম্যানিপুলেট করে বলে ফেংলুকে ধরিয়ে দিয়ে সে তার অপরাধ মুছে ফেলতে পারে, আর তার জন্য গভর্নর ডিং আজ ফেংলুকে শেষ করতে এসেছে। ফেংলুও এখন এসে সবাইকে মৃত দেখে ডিংচংকে মারতে যায়, কিন্তু তার আগে তীর মেরে শেষ করে দেয়। এবার এখানে যিশু আসে আর ডিংচং তাকে সব খুলে বলে, কিন্তু এখানে উল্টো ইঙ্গুই ও টিংহুই বেরিয়ে আসে, আর হুয়াং এসে গভর্নর ডিংকে বন্দি করে। গভর্নর ডিং তো বুঝতে পারেনি কি হলো, সে নিজেই ফেসে গেল। কিন্তু তার থেকেও বাজে বিষয়, এক গুপ্তচর খুনি এসে গভর্নর ডিংকে হত্যা করে যায়। ডিং এর রাজত্ব এখানে শেষ হয়ে গেল। টিংহুই অবাক হয় আর ভাবে ইঙ্গুই আসলে কে। ইঙ্গুই বলে টিংহুইয়ের প্রবেশপত্র তুলে দেওয়ার ব্যবস্থা করবে। অন্যদিকে গভর্নর ডিং মারা গেছে শুনে জিয়াংমি আর তার মা দাসীদের কাপড় পরে পালিয়ে যায়। দাসীরাও যে যার মতো পালায়। পরে ইঙ্গুই মরুভূমির পাহাড়ে দাঁড়িয়ে হুয়াং আর যিশুর সাথে কথা বলছিল।
এখানে সে হুয়াংকে বলে টিংহুয়ের ওপর নজর রাখতে। আর এখানে অতীত একটা সিন দেখানো হয়। ছোটবেলায় এখানে একটা মেয়ে তার ব্যাগ চুরি করেছিল, আর সেভাবেই ইঙ্গুই এই বাচ্চাদের নিয়ে বেআইনি কাজের সন্ধান পেয়েছিল। সেই মেয়েটার কথা সে এখনো ভোলেনি। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠে অনেক ধোঁয়া দেখে টিংহুই ভাবে আগুন ধরেছে, কিন্তু বাইরে এসে দেখে ফুঝি আগুন জ্বালিয়ে ধোঁয়া দিয়ে সব অশুভ দূর করার কুসংস্কার পালন করেছে। এখন তার সৎ মা তাকে জ্বালাবে না। জিয়াংমিও নাকি পালিয়ে গেছে। ফুঝির পানশালা এখন তার পার্মানেন্ট। এসব শুভ জিনিস যেন নজর না লাগে তাই এসব করছে। টিংহুই তাকে তাড়াতাড়ি এসব শেষ করতে বলে। ইঙ্গুই এখানে আসবে তার প্রবেশপত্র দিতে। পরে টিংহুই বাইরে অপেক্ষা করতে থাকে, আর ইঙ্গুই আসে। ইঙ্গুই প্রবেশপত্র দেওয়ার আগে তার ট্রিট দিতে বলে। টিংহুই তাকে নিয়ে পানশালায় যায় আর ভালো খাবার অর্ডার করে। খাওয়া দাওয়া শেষে ইঙ্গুই তাকে শহর ঘোরাতে বলে, কিন্তু টিংহুই আগেই প্রবেশপত্র চুরি করে নিয়েছে দেখায়, তাই এখন কথা না শুনলেও ক্ষতি নেই। তবে অবশ্য তারা ঘুরতে যায়। বিভিন্ন জায়গায় ঘুরে আবার তারা সেই মরুভূমির কাছে আসে। এখানে তারা অনেক কথা বলে, আর টিংহুই তার অতীতের জীবনের কথাও মনে করে। সেজন্য সে এখন সাধারণ মানুষের জন্য কিছু করতেই রাজ্যের এক কর্মকর্তা হতে চায়। ইঙ্গুই তাকে শুভকামনা জানিয়ে আবার দেখা হবে বলে। টিংহুই বলে দেখা না হওয়াই ভালো। এরপর দুজন দুদিকে দুপথে চলে যায়। আর এখানে আমাদের আজকের এই পর্বটি শেষ হয়ে যায়। কমেন্টে জানাবেন আপনাদের এই পর্বটি কেমন লেগেছে।